সব সময় বেশি বাড়াবাড়ি করেন কেন? আপনি কি আমার অভিভাবক নাকি? আমার যদি কোনোদিন মেয়ে সন্তান হয়, তাকে সুশিক্ষায় শিক্ষিত করব। তাকে তোর মতো বেয়াদবের ছায়া ও অতিক্রম করতে দিব না। ভেবেছিলাম তোর মন খারাপ, হয়তো আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু এখন দেখছি না, তুই একটা অভদ্র। তোকে কেউ কিছু একটা বলছে, সেটা মানবি, উল্টা পরবর্তী লাইনে কাকে কি কটু কথা শোনাবে সেটার জন্য তৈরি হয়ে থাকে। বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস রে দিন দিন। আপনার সাথে বেয়াদবি করার ইচ্ছে আমার একান্তই ছিল না, আর আমি আপনার সাথে এখনো কোনো বেয়াদবি করছি না। শুধু আপনি উল্টাপাল্টা বকছেন। আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিয়েছি। তবুও যদি আপনার এসব বেয়াদবি মনে হয় তবে ক্ষমা করবেন। আপনার সাথে আর কথা বলবো না। আজরা উঠতে চাইলে ইসমাম তাকে হাত ধরে বসিয়ে দেয়। উঠে কোথায় যাচ্ছিস? আমি তোকে যেতে বলেছি? ইসমাম আজরার হাত চেপে ধরেছে। ব্যথা পাচ্ছি তো, আমার ডান হাতে এমনিতেই ব্যথা। ইসমাম দেখালো আজরার ডান হাতের ব্যান্ডেজে কিছুটা রক্ত ভেসে উঠেছে। ইসমাম একটানে সেটা খুলে ফেললো, তারপর নিজের পকেট থেকে একটা সাদা রুমাল আজরার হাতে বেঁধে দিল। আমার সাথে সামনের ফার্মেসিতে চল। আমি আপনার সাথে কোথাও যাব না। চল বলছি। এখন না গেলে একটা থাপ্পড় দিব। তবে আরো ভালো হবে তোকে তুলে আছাড় মেরে এখান থেকে ফেলে দিলে। আমি যে আগে তোকে আছাড় মেরেছিলাম, তখন ব্যথা পেয়েছিস না? আজরার এই মুহূর্তে গলা ফাটিয়ে চিৎকার করতে কাঁদতে ইচ্ছে করছে, না দুঃখে না এই লোকটাকে বিরক্ত করার জন্য। আজরার চোখ পানিতে টলমল করছে। সে এই খারাপ ব্যবহার আর অপমান নিতে পারছে না। সবার আহ্লাদ আর আদরে বড় হওয়া আজরার সাথে এরকম একটা বাজে লোক খারাপ ব্যবহার করলো, সেটা যে কখনো মানতে পারছে না। একটা বাহিরের লোক কেন তার সাথে খারাপ ব্যবহার করবে, কোন অধিকারে? আজরা চুপচাপ ইসমামের সাথে ফার্মেসি অবধি গেল। কে জানে সত্যি না আবার ফেলে দেয়। থাক, তার থেকে বিনা পয়সায় হাতটা ব্যান্ডেজ করিয়ে দিই। তারপর সেখানে তার হাতে ব্যান্ডেজ করা হলো। ইসমাম আজরাকে একটা আইসক্রিমের বক্স কিনে দিল। নে এটা খা। আজরুশের মাথা গরম হয়ে গিয়েছে, মাথা ঠান্ডা করা দরকার। তারপর ইসমাম আজরার চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলল, আমি কি তোকে অত বেশি বকেছি? কান্না করছিস কেন? মানুষের আবেগ এত সস্তা হয় না, অনেক মূল্যবান। যখন তখন যেখানে সেখানে ঝরাবি না তো। এসব ন্যাকামো আমার একদম ভালো লাগে না। মাত্রাতিরিক্ত বিস্ময়ে আজরার চোয়াল ঝুলে গেল। এই লোক গিরগিটির মতো কেন রং বদলায়? একটু আগেই তো খারাপ ব্যবহার করেছে, নিজেই বকা দিচ্ছিল, এখন আবার আইসক্রিম কিনে দিচ্ছে নিজেই। আমি কি 4 বছরের বাচ্চা নাকি যে বকা দেওয়ার পর আইসক্রিম কিনে দিলে সব রাগ অভিমান ভুলে যাব, আইসক্রিম হয়ে গলে যাব? আপনার বিয়ের রাতে যখন আপনার বউ বলবে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, তখন আমি আমার সাঙ্গপাঙ্গ সহ আপনার বাসর ঘরের বাতি নিভিয়ে টর্চের আলো ফেলে আপনাকে বিরক্ত করব। মিলিয়ে নিয়েন আর মেলাইবেন বা কি করে। কথাগুলো আপনার মুখের ওপরে বলতে পারলে কি যে শান্তি লাগতো। তবে আমি একদিন ঠিকই সাহস করে বলবো। কি হয়েছে ফাটাবাস? হঠাৎ এত নীরবতা কেন? মনে মনে অনেক গালি দিয়ে আমার সব বৃদ্ধি করেছিস, এবার যা, বাসায় যা। আজরা ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে বাড়ির সামনে চলে গেল। আজরার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাবলো। বাড়ির গেটের সামনে এসে আইসক্রিম বক্সটা হাতে নিল। তারপর বক্সের উপর পার্মানেন্ট মার্কার দিয়ে ইসমামের একটা ব্যঙ্গচিত্র আঁকলো। তারপর বড় করে লিখলো ইসমাম ভুটকা পাটকাঠি। আইসক্রিমের বক্সটাকে আচ্ছা মতন শাসন করলো। এখন শান্তি লাগছে। এই লেখাগুলো একদিন ওনার মুখে লিখে পালিয়ে যাব। আইসক্রিমটা যেই না ডাস্টবিনে ফেলতে যাবে, তখনই কোথা থেকে ইসমাম এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুই এটা ফেলে দিচ্ছিস কেন? খাবি না বললেই তো হতো। মানুষের 300 টাকা কি গাছে ধরে? তোর সাথে যখনই ভালো ব্যবহার করব ভাবি, তোর উল্টাপাল্টা কাজে আমার মেজাজ বিগড়ে যায়। আইসক্রিম খেতে হবে না, আমাকে দে। কথাগুলো বলে ইসমাম আজরার হাত থেকে আইসক্রিমটা নিয়ে গটগট পায়ে চলে গেল। আজরা ইসমামের যাওয়ার পানে ভেঙচি কাটলো। ইস, ব্যাটার ভাব কত! মানুষের টাকা গাছে ধরে না। হাহ, আইসক্রিম যখন দিয়েছে তখন আবার নিয়ে গেল কেন? আমি ফেলে দিই না খাই সেটা কি তোর দেখার বিষয় রে? অসভ্য লোক, হিটকাল্পনা করে শুধু। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি জীবনে আপনার চেহারা দেখতে চাইনি। আরে আমি তো শুধু শুধু রেগে যাচ্ছি। কুল আজরা, ইউ আর আ চিল গার্ল।
তুই কেন কাকের মতো কাকা ডাকবি? আমি তো কারোর সাথে ঝগড়া করি না, শুধু এই লোকের সাথেই আমার ঘুরে ফিরে ঝগড়া কেন হয়ে যায়। ইহা একটি ভাবনার বিষয়, যাহা সারা দিবস রজনী ভাবিয়া একাকার করিয়া উল্টাইয়া ফালাইলেও ফলাফল শূন্য। ইস, ওনার যেই বিখ্যাত চিত্র এঁকেছি সেটা দেখে ফেললে কি হবে? গ্র্যাজুয়েশন শেষ করেছে 6 মাস হলো ইয়াকুবের। চাকরি পেতে হবে এই নিয়ে ভীষণ চাপ। অর্থাভাবে চাকরি পেতে হবে এমন না, তবে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই তার স্বপ্ন। বেশ কয়েক জায়গায় চাকরির পরীক্ষা দিয়েছে। বর্তমানে চাকরির বাজার চওড়া, ভালো কোম্পানি থেকে রেসপন্স আসা দুর্লভ ব্যাপার। এমনিতেও তার সিজিপিএ তেমন ভালো না, ফার্স্ট ক্লাস হলে কি হবে, এর থেকেও ভালো ভালো প্রার্থী আছে। হঠাৎ আনমনে হাঁটতে হাঁটতে একজনের সাথে ধাক্কা লেগে গেল। ইয়াকুব দেখলো তার শার্টে আইসক্রিম লেগে গিয়েছে। সামনে তাকাতেই দেখলো সামনে একটা পিচ্চি বাচ্চার হাত থেকে তার আইসক্রিম লেগেছে। সরি বলতে চাইলেও তার আগেই বলে উঠল, আরে আপনি আপনি এখানে কি করছেন? অপর পাশের মেয়েটাও সমান বিস্ময় নিয়ে বলল, আরে আপনি, এ প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত। আপনি কি করছিলেন? আমি না হয় বাচ্চা কোলে নিয়ে আসছিলাম, আপনি কি সামনে দেখতে পান না? আপনার চোখ কোথায় থাকে? এক্সকিউজ মি মিস, মেয়ে মানুষ হয়েছেন বলে সবসময় ঝগড়া করবেন এমনটা কিন্তু না। সবসময় উচ্চস্বরে ঝগড়া করা উচিত নয়। আজকে আপনার ভুল ছিল, আপনার সামনে দেখা উচিত ছিল। তার উপর আবার এত কেয়ারলেস হয়ে বাচ্চা ক্যারি করছেন। আপনি যেভাবে হাঁটছেন সামনে তো একটা খাম্বারের সাথে টক্কর লেগে যেতে পারে। ভাগ্যিস আমি ছিলাম। তা আপনি তো খাম্বার থেকে কম না। আপনাকে আজকে থেকে না হয় মিস্টার খাম্বা বলেই ডাকলাম। কেমন মা আপনি? নিজের বাচ্চাকে ঠিক মতো সামাল দিতে পারছেন না? বাচ্চাটার কপালই খারাপ। না জেনে কথা বলবেন না, ও আমার ভাগ্নি হয়। আমার ভাগ্নিকে আমি কিভাবে দেখবো সেটা কি আপনার থেকে শিখবো? উটকো ঝামেলার মানুষ দিয়ে ঢাকা শহর ভরা। আমাদের রাজশাহী এর থেকে ঢের ভালো আছে। কথাগুলো বলে আগন্তুক রমণী সেভাবেই হেঁটে চলে গেল। ইয়াকুবের মেজাজের পারদ চওড়া হলো। একে তো আইসক্রিম লাগিয়ে দিয়েছে, তার উপর এত ভাব। ইয়াকুবের যেন কি হলো, হঠাৎ করে মনে হলো পিছনে ফিরে একবার তাকানো উচিত। পেছনে ফিরে তাকাতে দেখলো সেই মেয়ে তাকে তার লম্বা জিভ বার করে ভেঙচি কাটলো আর থামস ডাউন দেখালো। ইয়াকুব বড় চোখ করে তাকালো। এটা মেয়ে না টর্নেডো? কি তীক্ষ্ণতা তার নজরে! এটা আবার বাসায় গিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। উফ। ইয়াকুব শার্টের থেকে ক্রিমগুলো মুছতে লাগলো। সে যেতে যেতে বারবার পেছনে তাকাতে লাগলো, না মেয়েটা নেই। কেন যেন ইয়াকুব একটা অজানা অনুভূতির সাথে পরিচিতি লাভ করলো। এই অনুভূতির নাম কি? জীবনে আগে কি কখনো এমন হয়েছে? কি হতে পারে এই অনুভূতির নাম? আজরাজকে বেজায় খুশি। অবশেষে তাদের বাসার পাশে ফুপিরা এসে গিয়েছে। এখন ফুপিদের বাসায় যে কোনো সময় চাইলে যাওয়া যাবে। আগে যেতে অবশ্য বেশ খানিকটা সময়ের ব্যাপার হতো, তবে এখানে একটা বিরক্তির ব্যাপারও আছে যা কয়েকদিন যাবৎ স্থায়ী হবে। তার বড় চাচা এসেছে, যার স্বভাবই লোকের কাজে খুদ ধরা। আজরা সারা শরীর ঘেমে নিয়ে একাকার, দৌড়াদৌড়ি করছে এই বাড়ি থেকে ওই বাড়ি, এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। তার যেন আনন্দের সীমা নেই। আজরা তার ফুফাতো বোন সানাকে অভিযোগের সুরে বলল, আহ সানা, এই জিনিসটা ওই দিকে রাখ, তাহলে বেশি সুন্দর লাগবে। তোর রুমটা যে কেন এমন লাগছে, একটা আসবারও সুন্দর লাগছে না, মনে হচ্ছে ক্রিম বিস্কুটের প্যাকেট। এটা কোনো কথা? কোন পাগলের পাল্লায় পড়ে গোলাপি রং করাতে গেলি বলতো? আরে আজরাব্বু, তুমি কি খালি গোলাপি রং দেখেছো? সামনে যে অফ হোয়াইট কালার আছে সেটা দেখছো না? অ্যাস্থেটিক ভাইবস দেবে। তাই তো বললাম বিস্কুটের প্যাকেট। ভাই, তুই মেয়ে হয়েছিস বলে কি গোলাপি রং লাগাতে হবে সর্বত্র? রুমটা পুরোটাই বারবি গানের সেট লাগছে। আমার মনে হচ্ছে তুই কিছুদিন পর এই রং দেখে নিজেই নাক সিটকানো শুরু করবি। আরে না, এমন কিছুই হবে না। আমার মন এক জায়গায় স্থির, আমার মতোই। ফ্যানের পাখার মতো স্থির। চেয়ারটা ভালো করে ধর আর আমাকে পর্দা লাগাতে দে। তোকে ফুপি ফুপা কিভাবে এমন একটা খ্যাত মার্কার রং রুমে করার অনুমতি দিল আমি বুঝতেই পারি না। আর এইদিকে আমার আম্মু আমার নিজের পছন্দের একটা হেয়ার ক্লিপ পর্যন্ত কিনতে দেয় না। তার ঘোর তোর আপত্তি আমার পছন্দের। আরে আজরাব্বু, তুমি তো বড় ফাঁদে ফেসে গিয়েছো। সমস্যা নেই, বিয়ের পর তোমার শাশুড়িটা অনেক ভালো হবে। জামাই তোমাকে সারাক্ষণ আদর করবে। বাধা ধরা জীবন থেকে মুক্তি পাবে একমাত্র বিয়ের মাধ্যমে। অনেক ভালো একটা কথা বলেছিস। আই লাভ ইউ টেকবতী, বুদ্ধিমতী মেয়ে তুই, আমার ভালো বোন। এখন একমাত্র মুক্তির পথ বিয়ে। আজকে থেকে মিশন
অতি সত্বর বিবাহ এর কার্যক্রমের সূচনা করতে হবে। আমি এদিকে ওদিকে ছেলে খুঁজে বেড়াবো, ছেলেদের সাথে ফ্লার্টিং করব, তারপর ভালো সুদর্শন আর বড়লোক একটা স্বামী দেখে বিয়ে করে নেব। আমাকে অবাধ স্বাধীনতা দেবে। কি ঠিক বলেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমিও তাই করব। তুই কেন করবি? তোর তো এই জীবনে অবাধ স্বাধীনতা। তোর মুখে এসব কথা মানায় না। মাত্র ক্লাস 9-এ পড়ে তুই এখনই বিয়ের চিন্তা করিস? মাত্র কোথায়? তুমিও তো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো। আরে তাতে কি, কিছুদিন পরেই তো 18 বছর পূর্ণ হবে। এই তো আরেকটা বছরে, না না না, একটা বছর না, কয়েক মাস, 8-9 মাসের ব্যাপার হতে পারে। যাই হোক, এখন থেকে খুঁজতে শুরু করে দিল। 18 হওয়ার পরপরই বিয়ে করে অবাধ স্বাধীনতা উপভোগ করতে পারবো। তুই আমার মিশন অতি সত্বর বিয়েতে আমাকে সাহায্য করবি? ইয়েস বস, তুমি হচ্ছে আমার অনুপ্রেরণা। আমি তোমার জন্য সবকিছু করব। আচ্ছা তুই এখানে থাক, বাকি ঘরের পর্দাগুলো আমাদের বাসায় আছে, সেগুলো নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। সানার রুম থেকে বেরিয়ে এসেছে আজরা। তারপর সে মনের সুখে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আজকে আগের বাড়িতে ভীষণ ব্যস্ততা, তাই সালমান আর ইরা এখনো আসেননি। তারা সেই বাড়ি থেকে জিনিসপত্র আনছে এবং কিছু জরুরি ফর্মালিটিস পূরণ করে তারপর আসবে। এই সুযোগে মোটামুটি সবার ঘর ঠিকঠাক করে নেওয়া হয়েছে। ইসমাম নিজের রুমে কাউকে ঢুকতে দিচ্ছে না, আর তার নিজেরও কোনো ঠিক ঠিকানা নেই। আজরা শান্তিতে আছে। সেই দিন আইসক্রিম বক্সের উপর আঁকা ব্যঙ্গচিত্র তাকে ভীষণ ভাবিয়েছে, আতঙ্কিত করেছে। ভাগ্যিস আজকে ওই লোক নিজের রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। সামনে পড়লে নির্ঘাত আমাকে তুলে আবার আছাড় মারতো। এমনিতেও যে লম্বা হয়েছে, পাটকাঠির মতো শরীর হলে কি হবে, আমাকে তুলে আছাড় দিলে আমি শেষ। ওনার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাই ভালো। এমনকি ওনার নজরের ত্রিসীমানার মধ্যে না আসা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। কথাগুলো ভাবতে ভাবতে আজরার ভাবনার সায়র পাড়ি দিতে দিতে প্রধান দরজার কাছে গেল। বেখেয়ালি হলো আর অমনি ইসমামের সাথে ধাক্কা লেগে পড়ে গেল। এক ধাক্কায় সে জমিনে গড়াগড়ি, সারা গায়ে ধুলো বালি মেখে বিশ্রী এক অবস্থা। ক্যাটকেটে শব্দ করে অস্ফুট স্বরে বলল, হায় আল্লাহ, আমার কোমরটা আজকে আর কোমর থাকলো না রে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হায় হায় হায়, আমার এখন কি হবে? আমার অতি সত্বর বিয়ে করার মিশনটার এই কোমর ব্যথা জলাঞ্জলি দিয়ে দিল গো। এসব উল্টাপাল্টা কথা বলার মাঝে তার মস্তিষ্কে প্রশ্ন উদিত হলো যে সে আসলে কার সাথে ধাক্কা খেয়েছে। দেখলো ইসমাম হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কৌতূহল। মন বলছে সে জানতে চাইছে এসব অতি সত্বর বিয়ের মানে কি। ইসমামের গায়েও ভীষণ ধুলাবালি ছিল আর হাতে ছিল একটা মাটির পাত্র, সম্ভবত বালু জাতীয় কিছু জিনিস ছিল, সেগুলো নিচে পড়েছে আর কিছু আজরার গায়ে। ইসমাম আজরাকে বাহু ধরে টেনে উঠালো। বেশি ব্যথা পেয়েছিস আজরুস? আজরা ভয় পেয়েছে তার এমন মায়া মাখানো নরম কণ্ঠ শুনে। এই লোকটা তো ভালো ব্যবহার কেন করেছে? ওই দিন আইসক্রিমের বক্সে তার এই বিখ্যাত ব্যঙ্গচিত্র আঁকার কারণে কি এখন প্রতিশোধ নেবে, নাকি তুলে আছাড় মারবে, নাকি খাওয়ার তালে বক্সের ঢাকনা তার চোখ এড়িয়ে গিয়েছে? তোর গায়ে বালু লেগেছে, দাঁড়া আমি পরিষ্কার করে দেই। ইসমাম তার হাতে থাকা কাপড়টা দিয়ে আজরার গা ঝেড়ে পরিষ্কার করে দিল। আজরার এখনো বিস্ময়ের ঘোর কাটেনি। আজরার হাত পা কাঁপতে লাগলো। মনে হলো ইসমাম সেদিনের মতো নরম গলায় বিচার করবে তার। তারপর বলল, বিশ্বাস করেন ইসমাম ভাই, আইসক্রিমের বক্সে আপনার ব্যঙ্গচিত্র আমি আঁকিনি, সেটা আপনা আপনি হয়ে গিয়েছে। সম্ভবত বৃষ্টির পানির কারণে আইসক্রিমের বক্সে অমন একটা ব্যঙ্গচিত্র চিত্রিত হয়ে গিয়েছিল। আমি তো ভালো কিছু লিখতে চেয়েছিলাম, আমি আপনার 6 প্যাক অ্যাবস আঁকতে চেয়েছিলাম, আর মাসলস ও। কথাগুলো বলে আজরা এক সেকেন্ড দেরি না করে ঊর্ধ্বশ্বাসে এক দৌড়ে তার বাসায় চলে গেল। ইয়াকুব দেখলো আজরা দৌড়ে যাচ্ছে। এটা দৌড় দিচ্ছে, কিন্তু কেন? তুই আবার বকেছিস? ইসমাম দাঁতে দাঁত চেপে ভাইয়ের দিকে তাকালো, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, সব মাছে গু খায়, দোষ হয় ঘাওড়া মাছের। তোমাদের আদরের বোন একদম সাধু, ফাজিল মেয়ে একটা। অতিরিক্ত ফেসবুক চেপে চেপে কোনো ভালো কিছু আত্মস্থ না করে খারাপ ডায়লগগুলো আত্মসাৎ করেছে, এখন আবার চোরের মতো দৌড় দিচ্ছে।
ওর এই স্বভাবটা কবে যাবে কে জানে। ইয়াকুব এসে দাঁড়ালো। প্রধান ফটকে বালু দিয়ে ছড়াছড়ি হয়ে গিয়েছে। আর আজরাকে এভাবে দৌড়াতে দেখে আর ইসমামের এভাবে দাঁতে দাঁত চেপে কথা বলতে দেখে ইয়াকুব বুঝলো হয়তো ইসমাম তাকে কিছু বলেছে। ইয়াকুব পুনরায় বলল, ইসমো, সত্যি বলতো, তুই আজরাকে কিছু বলেছিস নাকি? মেয়েটা এভাবে দৌড় দিল যে, আবার বকা দিয়েছিস?